শহরের সবচেয়ে বড় পুলিশ অফিসের ৭ম তলায় এএসপি অনুপমা মিশ্র তার চেয়ারে বসেছিলেন। তার সামনে ফাইলের একটা পাহাড় ছিল, কিন্তু তার মনোযোগ ছিল জানালার বাইরে ছুটন্ত শহরের দিকে। এসির ঠান্ডা হাওয়াও তার মনের অস্থিরতাকে শান্ত করতে পারছিল না। প্রতিটি ফাইল একই গল্প বলছিল, কোথাও পুলিশের অবহেলা, কোথাও দুর্ব্যবহার, আবার কোথাও সরাসরি ঘুষের অভিযোগ। অনুপমা একটা গভীর নিঃশ্বাস ফেললেন। তিনি এই ইউনিফর্ম পরে ৭ বছর কাটিয়েছেন। এই ৭ বছরে তিনি তার সততা এবং সাহস দিয়ে একটা আলাদা পরিচয় তৈরি করেছিলেন। লোকেরা তাকে লেডি সিংহম জাতীয় নামেও ডাকত। কিন্তু অনুপমা জানতেন, সিস্টেমের ভেতরের পোকা বাইরে থেকে দেখা যায় না। তিনি মিটিং করতেন, বক্তৃতা দিতেন, কঠোর নির্দেশ জারি করতেন, কিন্তু তার মনে হতো তার কথাগুলো সেই লোকেদের কাছে পৌঁছচ্ছে না যাদের সবচেয়ে বেশি শোনা দরকার, অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবল বা থানায় বসা সেই হাবিলদার, যারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। দিদি, কি ভাবছ? একটা চঞ্চল কণ্ঠস্বর তাকে চিন্তার জগৎ থেকে বাইরে টেনে আনল। দরজায় তার ছোট বোন প্রিয়া দাঁড়িয়ে মুচকি হাসছিল। প্রিয়া কলেজে পড়ত এবং তার বড় বোনের ওপর তার খুব গর্ব ছিল। কিছু না প্রিয়া, এমনি। অনুপমা হাসার চেষ্টা করলেন। প্রিয়া ভেতরে এলো এবং টেবিলের ওপর রাখা একটা ফাইল তুলে নিল। তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল অভিযোগ বিভাগ। আবার এই সব দিদি, তুমি এত টেনশন কেন নাও? তুমি তো তোমার দিক থেকে সেরাটা করছই, প্রিয়া বলল। অনুপমা ফাইলটা প্রিয়ার হাত থেকে ফিরিয়ে নিলেন। শুধু আমার সেরাটা করা যথেষ্ট নয় প্রিয়া। যতক্ষণ না রাস্তায় একা হাঁটতে থাকা একটা মেয়ে নিজেকে নিরাপদ বোধ করে, যতক্ষণ না একজন গরিব মানুষ ভয় ছাড়াই থানায় গিয়ে তার অভিযোগ লেখাতে পারে, ততক্ষণ আমার এই ইউনিফর্ম, এই চেয়ার সবই অর্থহীন। প্রিয়া তার বোনের চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা দেখতে পেল। তাহলে তুমি কি করবে? অনুপমা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তার চোখে একটা ঝিলিক দেখা গেল, যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ আমি এই ইউনিফর্ম আর এই চেয়ার এখানেই রেখে যাচ্ছি। প্রিয়া হতবাক হয়ে গেল। কি মানে, তুমি ইস্তফা দিচ্ছ? অনুপমা হেসে উঠলেন। আরে না পাগলি, ইস্তফা দিচ্ছি না। শুধু আজকের জন্য একজন সাধারণ মেয়ে হতে চাই তোর সঙ্গে। তুই কি আমার সঙ্গে যাবি শপিং করতে? প্রিয়ার কিছুই বোধগম্য হল না। শপিং এখন? তুমি তো কখনো অফিস থেকে তাড়াতাড়ি বেরো না। আজ বেরোবো, অনুপমা দৃঢ়ভাবে বললেন। যা, বাড়ি যা, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আর হ্যাঁ, কোনো ফ্যান্সি জামা পরিস না, একেবারে সাধারণ সালোয়ার স্যুট পরিস, যেমন আমরা গ্রামে পরতাম। প্রিয়ার মনে প্রশ্নের ঝড় উঠল, কিন্তু তার দিদির চোখে যে আত্মবিশ্বাস দেখল, তাতে কিছু জিজ্ঞাসার সাহস হল না। সে চুপচাপ মাথা নেড়ে চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর অনুপমা ইন্টারকমে তার সহকারীকে ডাকলেন। শর্মাজি, আমি কিছু ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছি। খুব জরুরি কল হলে শুধু তখনই আমাকে জানাবেন, নইলে সন্ধ্যা পর্যন্ত আমি বিরক্ত হতে চাই না। তিনি ইউনিফর্ম খুলে লকারে রাখা একটা সাধারণ সুতির স্যুট পরে নিলেন। আয়নায় নিজেকে দেখলেন। মুখে সেই একই দৃঢ়তা ছিল, কিন্তু জামা কাপড় তাকে ভিড়ের একজন করে দিয়েছিল। তিনি পার্সটা নিলেন, যেখানে তার আইডি কার্ড একেবারে নিচে লুকানো ছিল, এবং চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেলেন। আজ তিনি এএসপি অনুপমা মিশ্র নন, শুধু অনুপমা, যিনি তার বোনের সঙ্গে শহরের রাস্তার আসল চেহারা দেখতে বেরিয়েছেন। বাড়ি পৌঁছে অনুপমা দেখলেন প্রিয়া সত্যিই একটা খুব সাধারণ স্যুট পরে তৈরি ছিল। আরে বাহ, তুই তো একেবারে চেনাই যাচ্ছে না, অনুপমা তাকে ঠাট্টা করে বললেন। তুমিও কি এএসপি মনে হচ্ছ? প্রিয়া হেসে জবাব দিল। কিন্তু দিদি, আমরা যাচ্ছি কিভাবে? তোমার সরকারি গাড়িটা তো এখানেই দাঁড়িয়ে আছে। আজ আমরা ওটায় যাব না। বাড়ির দরজায় তালা লাগাতে লাগাতে অনুপমা বললেন। আজ আমরা অটোরিকশায় যাব। দুই বোন পায়ে হেঁটে মূল রাস্তায় এলো। গরম তখন তুঙ্গে। রাস্তায় গাড়ির শব্দ আর ধুলোর ঝড়। অনুপমা এসব দেখছিলেন, অনুভব করছিলেন একজন সাধারণ মেয়ের মতো, যে প্রতিদিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তিনি একটা অটোরিকশার দিকে হাত দেখালেন। অটোরিকশা চালক ছিলেন ৫৫ থেকে ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ। তার মুখে ভাঁজ আর চোখে এক অদ্ভুত ক্লান্তি। তিনি অটো থামালেন। কোথায় যাবেন ম্যাডাম? সিটি মল, প্রিয়া জবাব দিল। ঠিক আছে, বসুন, মিটারে ১০০ টাকা লাগবে। দুই বোন বসে পড়ল। চালকের ড্যাশবোর্ডে একটা ছোট পূজার মূর্তি রাখা ছিল। চাচাজি, আপনার নাম কি? অনুপমা কথা শুরু করলেন। চালক আয়নায় পিছনে তাকিয়ে হালকা হাসলেন। রামলাল নাম আমার, বেটি। কতদিন ধরে এই অটো চালাচ্ছেন? এই তো প্রায় ৩০ বছর হয়ে গেল। এটার ওপর ভরসা করেই দুই মেয়ের বিয়ে দিয়েছি, এক ছেলেকে পড়াচ্ছি। ওপরওয়ালার কৃপায় জীবন চলে যায়। তার কথায় একটা সন্তুষ্টি ছিল, একটা সততা।
প্রিয়া আর অনুপমা তার জীবনের ছোট ছোট গল্প শুনতে লাগলেন। তিনি বলছিলেন কিভাবে দিনভরের রোজগারের অর্ধেক গ্যাস আর অটোর রক্ষণাবেক্ষণেই চলে যায়, যা বাঁচে তাতেই সংসারে চুলো জ্বলে। সফর আরামে কাটছিল, হঠাৎ শহরের বাইরের দিকে একটা অস্থায়ী চেকপোস্টে তাদের অটোকে থামার ইশারা করা হলো। চেকপোস্টে দুজন কনস্টেবল আর একজন ইন্সপেক্টর দাঁড়িয়েছিলেন। ইন্সপেক্টরের নাম ছিল নরেশ ঠাকুর। তার পেট ইউনিফর্মের বাইরে উঁকি দিচ্ছিল আর মুখে একটা অদ্ভুত অহংকার। একজন কনস্টেবল চিৎকার করে বলল, "ওই বুড়ো, থাম!" রামলাল ধীরে অটোটা একপাশে দাঁড় করালেন। তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। ইন্সপেক্টর নরেশ ঠাকুর দাম্ভিক ভঙ্গিতে অটোর কাছে এলেন। তার দৃষ্টি এমন ছিল যেন তিনি কোনো শিকার খুঁজছেন। তিনি অটোটা ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর রামলালের দিকে তাকালেন। তিনি হুকুম দিলেন, "কাগজ দেখা তোর গাড়ির।" রামলাল কাঁপা হাতে ড্যাশবোর্ড থেকে কাগজ বের করে তার দিকে এগিয়ে দিলেন। নরেশ কাগজগুলো এমনভাবে দেখলেন যেন তিনি পড়ছেন না, বরং কোনো ভুল খুঁজছেন। "সাহেব," রামলাল সাহস করে বললেন, "সব তো ঠিক আছে?" নরেশ ধমকে উঠলেন, "চুপ কর, যখন জিজ্ঞাসা করব তখন বলবি। এটা কি? তোর নম্বর প্লেটে মাটি লেগে আছে, এটা অপরাধ, জানিস তুই?" রামলাল ঘাবড়ে গেলেন। "সাহেব, এই তো পথে জল ছিল, হয়তো সেখান থেকে লেগে গেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি।" "এখন পরিষ্কার করবি? চালান তো কেটে গেছে তোর।" নরেশ আরেকটা ভুল বের করলেন, "আর এই ইউনিফর্মটাও ঠিক করে পরিসনি, নিয়মকানুন সব ভুলে গেছিস তোরা?" অনুপমা আর প্রিয়া পিছনে চুপচাপ বসে সব দেখছিলেন। প্রিয়ার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কছিল। তার রাগ হচ্ছিল, কিন্তু দিদি তাকে চুপ থাকার ইশারা করেছিলেন। রামলাল গিড়গিড় করতে লাগলেন, "সাহেব, মাফ করে দিন, এবার থেকে খেয়াল রাখব, গরিব মানুষ সাহেব, চালান দিলে আজ বাড়িতে চুলো জ্বলবে না।" নরেশ ঠাকুর হাসলেন, একটা ঘৃণ্য হাসি। "তো কি, আমি জ্বালাবো তোর বাড়ির চুলো? দেখ ভাই, আমিও জানি, তুইও জানিস, চালান কাটলে ৫,০০০ টাকার কাটবে আর তোর গাড়িও বন্ধ হয়ে যাবে। একটা কাজ কর, ১,০০০ টাকা বের কর আর এখান থেকে বিদায় হ।" ঘুষের সরাসরি দাবি শুনে অনুপমার শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু তিনি তখনও নিজেকে সংযত করছিলেন। তিনি দেখতে চাইছিলেন এই লোকটি কত দূর নামতে পারে। রামলালের চোখে জল এসে গেল। তিনি হাত জোড় করলেন, "সাহেব, দয়া করুন, সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩০০ টাকা রোজগার করেছি, ২,০০০ টাকা কোথায় থেকে আনব? আমার বাচ্চারা না খেয়ে থাকবে সাহেব। তো আমি কি করব? আমার বাচ্চাদের না খাইয়ে রাখব তোর জন্য?" নরেশের গলা আরও উঁচু হল, "টাকা বের কর, নইলে গাড়ি বন্ধ করব।" "না সাহেব, এমন করবেন না, এটা আমার রুজি রুটি।" রামলাল প্রায় কেঁদে ফেললেন। "নাটক করিস না," বলার আগেই নরেশ ঠাকুর পুরো শক্তি দিয়ে রামলালের গালে একটা থাপ্পড় মারলেন। আওয়াজ এত জোরে হলো যে রাস্তায় হাঁটতে থাকা কিছু লোকও থমকে দাঁড়িয়ে দেখতে লাগল। রামলালের বুড়ো শরীর থাপ্পড়ের ধাক্কায় একদিকে হেলে পড়ল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা শুধু একটা থাপ্পড় ছিল না, এটা ছিল তার সম্মান, তার দারিদ্র্য এবং তার অসহায়তার ওপর একযোগে আঘাত। আশপাশের লোকের ভিড় জমে গেল, কিন্তু সবাই তামাশা দেখছিল, কেউ কিছু বলল না। সবার চোখে ভয় ছিল। প্রিয়া আর সহ্য করতে পারল না। সে দরজা খুলে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু অনুপমা তার হাত শক্ত করে ধরে ফেললেন। প্রিয়া দিদির দিকে তাকাল। অনুপমার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল, চোয়াল শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু মুখ একদম শান্ত, যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। রামলাল গালে হাত রেখে ফুঁপিয়ে কাঁদছিলেন। "সাহেব, মারলেন কেন?" তার কণ্ঠে ব্যথা আর অপমানের বন্যা ছিল। "আমার সামনে জিপ চালাচ্ছিস? আরও মারব।" নরেশ আবার হাত তুললেন। "বাস, এবার যথেষ্ট হয়েছে।" অনুপমা ধীরে অটোর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। তার হাঁটায় একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, যা দেখে ইন্সপেক্টর নরেশ এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি অনুপমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। একটা সাধারণ মেয়ে, এখানে কি হচ্ছে? অনুপমার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যে সবাই তার দিকে তাকিয়ে পড়ল। নরেশের নিজের ক্ষমতার ওপর এই প্রশ্নবোধক চিহ্ন পছন্দ হল না। "তুই কে? এদের কোনো আত্মীয় নাকি? বেশি উকিলি করিস না। ম্যাডাম, তোর কাজ কর আর এখান থেকে বেরিয়ে যা। আমি একজন নাগরিক, আর আমি জিজ্ঞাসা করছি, আপনি এই বৃদ্ধের ওপর হাত তুললেন কেন?" অনুপমা সরাসরি তার চোখে চোখ রেখে প্রশ্ন করলেন। নরেশ তেলে বেগুনে জ্বলে উঠলেন। একজন সাধারণ মেয়ে, তাকে আইন শেখাচ্ছে? "এটা নিয়ম ভেঙেছে, আমি আমার কাজ করেছি। তোর বেশি জানা আছে না আমার? নিয়ম ভাঙার শাস্তি চালান, থাপ্পড় মারা নয়।" অনুপমা প্রশ্ন করলেন। "ইন্ডিয়ান পিনাল কোডের কোন ধারা একজন পুলিশ অফিসারকে কোনো নিরস্ত্র নাগরিকের ওপর হাত তোলার অধিকার দেয়?" এবার নরেশের রাগ
বেড়ে গেল, তার চুরি ধরা পড়ছিল, তার অহংকার ভাঙছিল। ভিড়ের সামনে একটা মেয়ে তাকে অপমান করছে। তিনি চিৎকার করে বললেন, ওই মেয়ে, বেশি আইন শেখাস না আমাকে, মনে হচ্ছে তুই পুলিশের আসল রূপ দেখিসনি। চল এখান থেকে বেরো, নইলে এই বুড়োর সঙ্গে তোকেও থানায় নিয়ে গিয়ে বুদ্ধি ঠিক করে দেব। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন ইন্সপেক্টর। অনুপমার কণ্ঠ তখনও শান্ত ছিল। ভয় দেখাচ্ছি না, বলছি তুই কে? কোনো জজের মেয়ে না মন্ত্রীর? কে তুই? নরেশ প্রায় তার মুখের উপর ঝুঁকে বললেন। আমি কে তা জানা কি এত জরুরি? অনুপমা বললেন, শুধু এটুকু বুঝে নিন, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, যাদের আপনার মতো লোকেরা প্রতিদিন লুট করে, অপমান করে। এটা শুনে নরেশের রাগ সপ্তমে চড়ে গেল। তার পুরুষতান্ত্রিক অহংকার আর ইউনিফর্মের গরম মাথায় চড়ে গেল। তিনি ভাবলেন না, বুঝলেন না। তুই আমাকে আমার কাজ শেখাবি? তিনি গর্জন করে উঠলেন এবং যে হাত দিয়ে একজন অসহায় বৃদ্ধকে মেরেছিলেন সেই হাত অনুপমার দিকে তুললেন। আর একটা থাপ্পড়। এবার সেই থাপ্পড় পড়ল শহরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি অনুপমা মিশ্রের গালে। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। প্রিয়ার চিৎকার বেরিয়ে গেল, দিদি! রামলালের চোখ বিস্ফারিত হয়ে গেল। ভিড়ে ফিসফাস শুরু হলো। অনুপমা মুখ ঠিক করলেন। তার গালে 5 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছিল, কিন্তু তার চোখে ব্যথা বা ভয়ের কোনো চিহ্ন ছিল না। তার চোখে একটা ঠান্ডা, ইস্পাতের মতো জ্বালা জ্বলছিল। তিনি নরেশের দিকে একবার তাকালেন, যার মুখে তখন বিজয়ের হাসি। দেখলি, এখন বুঝলি পুলিশ কি করতে পারে? নরেশ মুচকি হেসে বললেন, বলেছিলাম না বেশি উকিলি করিস না। এখন আর একটা কথা বললি সত্যি তুলে হাজতে ঢুকিয়ে দেব, বুঝলি? অনুপমা কোনো জবাব দিলেন না। তিনি শুধু একটা গভীর নিঃশ্বাস নিলেন, যেন তিনি নিজের মধ্যে উঠে আসা ঝড়কে নিয়ন্ত্রণ করছেন। তার মুখ নির্বিকার ছিল, কিন্তু তার চোখ সবকিছু বলছিল। সেই চোখ বলছিল, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছ। তিনি ধীরে পার্স খুললেন। নরেশ আর তার কনস্টেবলরা হাসছিল। তারা ভাবল, মেয়েটি এখন ভয় পেয়ে গেছে, হয়তো টাকা বের করে মামলা মিটিয়ে ফেলতে চায়। হ্যাঁ হ্যাঁ, এখন লাইনে এলি, চল বের কর ওই বুড়োর 2000 আর তোর 5000 বেয়াদপির জন্য, নরেশ বললেন। অনুপমা পার্স থেকে টাকা বের করলেন না। তিনি বের করলেন তার আইডি কার্ড, নীল রঙের সেই ছোট্ট কার্ড যেখানে অশোক স্তম্ভ খোদাই করা ছিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য। তিনি ধীরে ধীরে এক পা এগিয়ে গেলেন এবং নরেশ ঠাকুরের ঠিক সামনে দাঁড়ালেন। দুজনের চোখের মাঝে এক মুহূর্তের দূরত্ব। অনুপমা সেই আইডি কার্ডটা সরাসরি তার চোখের সামনে ধরলেন। তুমি জিজ্ঞাসা করছিলে না আমি কে? তার কণ্ঠ এখন বরফের ঝড়ের মতো ঠান্ডা এবং ভয়ঙ্কর ছিল। এটা পড়ো। নরেশ হেসে তির্যক দৃষ্টিতে কার্ডের দিকে তাকালেন। তিনি ভেবেছিলেন হয়তো কোনো নকল কার্ড, কিন্তু যেই তার চোখ কার্ডে লেখা শব্দগুলোর উপর পড়ল, তার হাসি তার মুখেই জমে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, পুতলি সংকুচিত হয়ে গেল। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন হয়তো পড়তে ভুল করছেন। তিনি আবার পড়লেন, নাম অনুপমা মিশ্র, পদ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় যেন থমকে গেল। গাড়ির শব্দ, লোকের ফিসফাস সব বন্ধ হয়ে গেল। নরেশের কানে শুধু তার হৃৎপিণ্ডের ধড়কানের আওয়াজ শোনা যাচ্ছিল, যা হাতুড়ির মতো তার বুকে আঘাত করছিল। তার মুখের রং বদলে গেল, প্রথমে সাদা, তারপর হলুদ, তারপর প্রায় নীল। তার কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল, যা গরমের জন্য নয়, ভয়ের জন্য। যে হাত দিয়ে তিনি থাপ্পড় মেরেছিলেন সেই হাত হঠাৎ কাঁপতে শুরু করল। তার হাঁটুতে যেন প্রাণই ছিল না। এএসপি ম্যাডাম, শব্দগুলো তার মুখ থেকে কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলো। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি সেই দুটো থাপ্পড়ের কথা মনে করলেন, একটা সেই গরিব বৃদ্ধের ওপর, আরেকটা শহরের এএসপির মুখে। তিনি তার পুরো জীবন, তার পুরো কেরিয়ার একটা সিনেমার মতো চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলেন। হাঁটুতে ভাঁজ হয়ে দাঁড়াও। অনুপমার কণ্ঠে কোনো নরম ভাব ছিল না। নরেশ ঠাকুর, যিনি কিছুক্ষণ আগেও নিজেকে এই রাস্তার রাজা ভাবছিলেন, এক মুহূর্ত দেরি না করে ধরাম করে অনুপমার পায়ের কাছে পড়ে গেলেন। ম্যাডাম, মাফ করে দিন ম্যাডাম, খুব বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম। তিনি গিরগির করতে লাগলেন। তার অহংকার, তার গর্ব সবই অশ্রুতে ভেসে গেল। তিনি অনুপমার পা ধরার চেষ্টা করতে লাগলেন। দূরে সরো, অনুপমা গর্জন করে উঠলেন।
তুমি আমাকে চিনতে পারনি এটা তোমার ভুল নয়। তোমার ভুল এই যে তুমি এই ইউনিফর্মকে চিনতে পারনি, এর সম্মান রাখনি। তুমি সেই গরিবের অসহায়তার ঠাট্টা করেছ, তুমি একজন মহিলার উপর হাত তুলেছ। তুমি মাফির যোগ্য নও। এতক্ষণ যে ভিড় চুপচাপ তামাশা দেখছিল তাতে হঠাৎ হইচই পড়ে গেল। লোকেরা তাদের চোখের ওপর ভরসা করতে পারছিল না। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল। নরেশের সঙ্গে থাকা কনস্টেবলরা ভয়ে পাথরের মূর্তি হয়ে গেল। প্রিয়া দৌড়ে তার দিদির কাছে এলো। তার চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু ভয়ের নয়, গর্বের। রামলাল, যিনি এতক্ষণ ধাক্কায় ছিলেন, ধীরে ধীরে অটো থেকে বেরিয়ে এলেন। তিনি বুঝতে পারছিলেন না এসব কি হচ্ছে। এই মেয়ে, যাকে তিনি তার মেয়ের মতো মনে করছিলেন, তিনি এত বড় অফিসার হবেন তিনি স্বপ্নেও ভাবেননি। অনুপমা তার পার্স থেকে মোবাইল বের করলেন। তিনি একটা নম্বর ডায়াল করলেন। কন্ট্রোল রুম, এএসপি অনুপমা মিশ্র বলছি। ফোনের ওপাশে যিনি ছিলেন তার ঘাবড়ে যাওয়া অনুভব করা যাচ্ছিল। জিটি রোডে যে অস্থায়ী চেকপোস্ট আছে সেখানে তৎক্ষণাৎ একটা গাড়ি পাঠান। ডিএসপি সাহেবকে বলুন নিজে আসুন। এখানে একজন ইন্সপেক্টর আছে, নরেশ ঠাকুর, তাকে এখনই এবং এই মুহূর্তে সাসপেন্ড করুন। তার বিরুদ্ধে ঘুষ, মারধর এবং ডিউটির সময় একজন সরকারি অফিসারের ওপর হাত তোলার মামলা দায়ের করুন। আমি চাই এমন একটা বিভাগীয় তদন্ত হোক যাতে ভবিষ্যতে কোনো পুলিশ অফিসার কোনো নিরীহ নাগরিকের ওপর হাত তোলার আগে হাজারবার ভাবে। আদেশ দিয়ে তিনি ফোন কেটে দিলেন। তিনি নরেশের দিকে তাকালেন, যিনি তখনও মাটিতে পড়ে কাঁদছিলেন। ওঠো এবং এক পাশে দাঁড়াও, তোমার হিসাব এখন আইন করবে। 10 মিনিটের মধ্যে পুলিশের গাড়ির সাইরেনে পুরো এলাকা মুখরিত হয়ে উঠল। ডিএসপি সাহেব নিজে ছুটে এলেন। তার এএসপিকে সাধারণ পোশাকে এবং তার গালে থাপ্পড়ের দাগ দেখে তার হুঁশ উড়ে গেল। তিনি নরেশ ঠাকুরের দিকে তাকালেন, যার অবস্থা তখন মৃত মানুষের মতো। অ্যারেস্ট হিম, অনুপমা আদেশ দিলেন। পুলিশ অফিসাররা নরেশ ঠাকুরকে হাত করা পরালো এবং গাড়িতে তুলে দিল। যাওয়ার সময় তিনি আর একবার মাফির জন্য চিৎকার করলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সব শান্ত হলে অনুপমা রামলালের কাছে গেলেন। রামলালের চোখে জল ছিল, কিন্তু এবার এটা অসহায়তার জল নয়, কৃতজ্ঞতার। তিনি হাত জোর করলেন। আপনি তো ভগবান হয়ে এসেছেন বেটি। তিনি আর কিছু বলতে পারলেন না। অনুপমা তার জোড়া হাত ধরে ফেললেন। না চাচাজি, হাত জুড়বেন না। আজ লজ্জা পাওয়ার পালা আমার। আমারই বিভাগের একজন অফিসার আপনার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে। আমি আমার পুরো পুলিশ বিভাগের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। এটা শুনে রামলাল এবং সেখানে দাঁড়ানো সবার চোখে অনুপমার জন্য সম্মান আরও বেড়ে গেল। এত বড় একজন অফিসার একজন গরিব অটোচালকের কাছে ক্ষমা চাইছেন, এটা তারা জীবনে প্রথমবার দেখল। আর হ্যাঁ, এই নিন আপনার 2000 টাকা। অনুপমা পার্স থেকে টাকা বের করে তাকে দিতে চাইলেন। না না বেটি, এটা আমি নিতে পারবো না। আপনি যা করেছেন তা কোনো টাকার চেয়ে অনেক বড়। রামলাল অস্বীকার করলেন। চাচাজি, এটা রাখুন। এটা আমার তরফ থেকে নয়। এটা সেই অন্যায়ের ক্ষতিপূরণ যা আপনার সঙ্গে হতে চলেছিল। আর এটা আমার ব্যক্তিগত নম্বর। ভবিষ্যতে কোনো পুলিশ অফিসার আপনাকে বিনা কারণে হয়রানি করলে ভয় না পেয়ে আমাকে ফোন করবেন। রামলাল কাঁপা হাতে টাকা আর নম্বর নিলেন। অনুপমা তার বোন প্রিয়ার সঙ্গে আবার অটোতে উঠলেন। চলুন চাচাজি, মলের কাছে ছেড়ে দিন। রামলাল কৃতজ্ঞতায় মাথা নাড়লেন এবং অটো স্টার্ট করলেন। পুরো পথে কেউ কিছু বলল না। প্রিয়া তার দিদির হাত ধরে বসেছিল এবং ভাবছিল তার দিদি শুধু একজন পুলিশ অফিসার নন, একটা পাথরের মতো শক্ত মানুষ। মলের সামনে পৌঁছে যখন অনুপমা টাকা দিলেন, রামলাল সাফ মানা করে দিলেন। আজকের সফর আমার তরফ থেকে বেটি রানী, তিনি হেসে বললেন। তার হাসিতে আজ একটা নতুন সম্মান আর আত্মবিশ্বাস ছিল। সন্ধ্যায় যখন অনুপমা অফিসে ফিরলেন, পুরো বিভাগে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। সবাই জানত আজ কি হয়েছে। তিনি তার চেয়ারে বসলেন এবং জানালার বাইরে আবার সেই শহরের দিকে তাকালেন। শহরটা তেমনই ছিল, কিন্তু আজ অনুপমার চোখে বিষণ্ণতার জায়গায় একটা নতুন লড়াইয়ের সংকল্প ছিল। এই লড়াই শুধু একজন দুর্নীতিবাদ ইন্সপেক্টরের বিরুদ্ধে নয়, সেই মানসিকতার বিরুদ্ধে ছিল যারা ইউনিফর্মকে ক্ষমতার অস্ত্র মনে করে। এই লড়াই সেই ভয়ের বিরুদ্ধে ছিল যা সাধারণ মানুষকে অন্যায়ের সামনে চুপ করিয়ে দেয়। তিনি ইন্টারকমের বোতাম টিপলেন। শর্মাজি, কাল সকাল 10টায় শহরের সব থানার ইনচার্জদের মিটিং ডাকুন। এজেন্ডা হবে পুলিশ আর জনতার সম্পর্ক, ইউনিফর্মের সম্মান। ফাইলগুলো তখনও টেবিলে ছিল, কিন্তু আজ অনুপমা জানতেন এই ফাইলগুলো কিভাবে কমাতে হবে।
লড়াইটা লম্বা ছিল, কিন্তু আজ একটা শক্তিশালী শুরু হয়েছিল। একটা শুরু যা রাস্তায় ইউনিফর্মের আসল রং আবার খাকি করার প্রতিশ্রুতি দিচ্ছিল, জুলুম আর দুর্নীতির কোনো অন্য রঙের নয়। সেই রাতে অনুপমা আর প্রিয়া বাড়ির বারান্দায় চুপচাপ বসেছিলেন। শহরের আলোগুলো ঝিকমিক করছিল, কিন্তু দুই বোনের মাঝে একটা গভীর নীরবতা ছিল। প্রিয়া দেখল যেখানে তার দিদিকে থাপ্পড় পড়েছিল সেখানে তখনও হালকা ফোলা ছিল। প্রিয়ার মন ভারী হয়ে গেল। দিদি, তোমার নিশ্চয়ই খুব ব্যথা করছে, সে ধীরে জিজ্ঞাসা করল। অনুপমা একটা ফিকে হাসি দিলেন। গালের ব্যথা তো সকালের মধ্যে চলে যাবে প্রিয়া, কিন্তু মনে যে ব্যথা হচ্ছে সেটা সহজে যাবে না। তিনি থামলেন, তারপর বললেন, যখন ওই ইন্সপেক্টর আমার উপর হাত তুলল আমার রাগ হয়নি, আমার লজ্জা হয়েছিল যে আমার কমান্ডে এমন লোক আছে যারা এই ইউনিফর্মকে গুন্ডাগিরি করার লাইসেন্স মনে করে। সেই বুড়ো রামলাল চাচার চোখে যে অসহায়তা ছিল সেটা আমি সহ্য করতে পারছিলাম না। ভাব, আমরা তো কয়েক ঘন্টার জন্য সাধারণ নাগরিক হয়েছিলাম, আর আমাদের সঙ্গে এটা হলো। যারা প্রতিদিন এমন জীবনযাপন করে তাদের কি হয়? তারা কার ওপর ভরসা করে? প্রিয়া তার দিদির হাত শক্ত করে ধরল। কিন্তু তুমি যা করেছ সেটাও তো সবাই দেখেছে। তুমি একটা আশা জাগিয়েছ দিদি। রামলাল চাচার জন্য আজ তুমি কোনো ভগবানের থেকে কম ছিলে না। অনুপমা আকাশের দিকে তাকালেন। একদিনের জন্য ভগবান হয়ে কিছু হবে না প্রিয়া, আমাকে এই সিস্টেমকে এমন করে তুলতে হবে যাতে লোকেদের ভগবানের নয়, পুলিশের প্রয়োজন হয়, আর তারা তাদের ওপর ভরসা করতে পারে। কালকের সূর্য আমার বিভাগের জন্য একটা নতুন সকাল নিয়ে আসবে, নয়তো সব কিছু পুড়িয়ে ছাই করে দেবে। কাল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সেই রাতে অনুপমা ভালো ঘুমাতে পারলেন না। তিনি শুধু পরদিনের মিটিং নিয়ে ভাবতে থাকলেন। এই লড়াই শুধু একজন দুর্নীতিবাজ ইন্সপেক্টরকে শাস্তি দেবার নয়, পুরো সিস্টেমকে আয়না দেখানোর ছিল। পরদিন সকাল 10টায় পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হল খচাখচ ভরে গিয়েছিল। শহরের সব থানার ইনচার্জ, সব ডিএসপি এবং এসিপি র্যাঙ্কের অফিসাররা তাদের চেয়ারে বসেছিলেন। হলের মধ্যে নিস্তব্ধতা ছিল, কিন্তু বাতাসে একটা অদ্ভুত উৎকণ্ঠা ভাসছিল। সবাই গতকালের ঘটনা জানত। কারো মুখে ভয়, কারো চোখে রাগ, আর কেউ কেউ ভাবছিলেন যে ম্যাডাম একটা ছোট ঘটনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক 10টায় কনফারেন্স হলের দরজা খুলল এবং এএসপি অনুপমা মিশ্র ভেতরে প্রবেশ করলেন। তিনি তার কড়া ইউনিফর্মে ছিলেন, কাঁধে তারকা ঝলমল করছিল। তার মুখে গতকালের কোনো ক্লান্তি বা রাগ ছিল না, শুধু একটা বরফের মতো শান্তি ছিল যা যে কোনো শব্দের চেয়ে বেশি ভয়ঙ্কর। সবাই সম্মানে দাঁড়িয়ে গেল। অনুপমা কাউকে বসতে বললেন না। তিনি সোজা পোডিয়ামে গিয়ে কিছুক্ষণ চুপচাপ সবার চোখের দিকে তাকালেন। তার দৃষ্টি প্রতিটি মুখের ওপর পড়ছিল। কাল এই শহরে একটা থাপ্পড় পড়েছে, তিনি বলতে শুরু করলেন। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু পুরো হলে গুঞ্জন তুলছিল। আপনারা সবাই ভাবছেন সেই থাপ্পড় এএসপি অনুপমা মিশ্রের গালে পড়েছিল, কিন্তু আপনারা সবাই ভুল। তিনি এক মুহূর্ত থামলেন। সেই থাপ্পড় অনুপমা মিশ্রের ওপর পড়েনি, আপনাদের সবার এই ইউনিফর্মের ওপর পড়েছে। সেই থাপ্পড় সেই ভরসার ওপর পড়েছে যা একজন সাধারণ নাগরিক এই ইউনিফর্ম দেখে করে। সেই থাপ্পড় সেই শপথের ওপর পড়েছে যা আমরা সবাই এই দেশের সংবিধান রক্ষার জন্য নিয়েছিলাম। ইন্সপেক্টর নরেশ ঠাকুর শুধু একজন নাগরিককে লুট করেনি, সে এই পুরো বিভাগের সম্মানকে সর্বসমক্ষে নিলামে তুলেছে। হলে পিন পড়া শব্দ শোনা যাচ্ছিল। আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, যখন কোনো শিশু পুলিশ অফিসারকে দেখে ভয় না পেয়ে হাসে তখন জয় কার হয়? যখন কোনো একা মেয়ে রাতে পুলিশের গাড়ি দেখে অসুরক্ষিত না বোধ করে বরং নিরাপদ বোধ করে তখন জয় কার হয়? আর যখন রামলালের মতো কোনো গরিব নির্যাতিত মানুষ ভয় না পেয়ে থানায় তার অভিযোগ নিয়ে আসে তখন জয় কার হয়? তিনি থামলেন এবং বললেন, জয় আমাদের হয়, এই ইউনিফর্মের হয়। কিন্তু আমরা প্রতিদিন হারছি। আমরা হারছি কারণ আমাদের মধ্যে কিছু নরেশ ঠাকুরের মতো পোকা জন্মেছে যারা এই ইউনিফর্মের ফাঁপা কাঠ খেয়ে ফেলছে, আর আমরা সবাই চুপচাপ দেখছি। তার কণ্ঠে এবার কঠোরতা এলো। কিন্তু এখন আর নয়, আজ থেকে এই তামাশা বন্ধ। আমি আপনাদের সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই, হয় সংশোধন হয়ে যান, নয়তো ভেঙে ফেলা হবে। যদি আমার কাছে একটাও অভিযোগ আসে যে কেউ তার ইউনিফর্মের রং দেখিয়ে কোনো নিরীহকে হয়রানি করেছে, তাহলে আমি বিভাগীয় তদন্তের অপেক্ষা করব না। সাসপেনশন এবং বরখাস্ত তৎক্ষণাৎ হবে। তিনি টেবিলে রাখা একটা ফাইল তুললেন। ইন্সপেক্টর নরেশ ঠাকুরকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে। এটা শুধু একটা শুরু,
তিনি তার কথা শেষ করে বললেন, জনতা আমাদের মালিক আর আমরা তাদের সেবক। এই কথাটা মাথায় গেঁথে নিন এবং আপনার ডিউটি এমনভাবে করুন যাতে লোকেরা আপনাদের ভয় না পায়, আপনাদের ওপর গর্ব করে। চলুন মিলে এই ইউনিফর্মের রং আবার খাকি করি। মিটিং শেষ হলো। অনুপমা তার জায়গা থেকে ঘুরে কারো দিকে না তাকিয়ে হল থেকে বেরিয়ে গেলেন। তার পিছনে কনফারেন্স হলে কয়েক ডজন অফিসার দাঁড়িয়েছিলেন, যাদের মুখে আজ ভয়ের চেয়ে বেশি আত্মমন্থনের ভাব ছিল। আজ প্রথমবার কেউ তাদের ইউনিফর্মের আসল অর্থ বোঝালো। সেই মিটিংয়ের এক সপ্তাহ কেটে গেল। শহরে জিনিসপত্র বদলাতে শুরু করল। চেকপোস্টে পুলিশ অফিসারদের ব্যবহার নম্র হয়ে গেল। থানায় অভিযোগ শোনার ক্ষেত্রে আর আনাকানি হতো না। এটা খুব বড় পরিবর্তন ছিল না, কিন্তু একটা শুরু ছিল। একদিন রামলাল তার অটো চালাচ্ছিলেন। একটা মোড়ে লাল সিগন্যালে তিনি অটো থামালেন। হঠাৎ একজন ট্রাফিক হাবিলদার তার কাছে এলো। এক মুহূর্তের জন্য রামলালের হৃৎপিণ্ড ধড়কাতে শুরু করল। তিনি নরেশ ঠাকুরের মুখ মনে করলেন। রামলাল চাচা, হাবিলদার হেসে বললেন, গরম খুব, এই জলের বোতলটা রাখুন। তিনি একটা ঠান্ডা জলের বোতল রামলালের দিকে এগিয়ে দিলেন। রামলাল হতবাক হয়ে গেলেন। তিনি কাঁপা হাতে বোতলটা নিলেন। শুক্রিয়া সাহেব। সাহেব নয়, বেটা বলুন চাচা, হাবিলদার বললেন। এএসপি ম্যাডামের কড়া নির্দেশ, আপনারা সবাই আমাদের পরিবারের মতো। তিনি হেসে নিজের জায়গায় ফিরে গেলেন। রামলালের চোখে জল এসে গেল। এটা ছিল খুশির অশ্রু, সম্মান পাওয়ার অশ্রু। তিনি বোতল থেকে জল খেলেন এবং মনে হলো যেন তিনি দুনিয়ার সবচেয়ে মিষ্টি জল খাচ্ছেন। তিনি মনে মনে অনুপমাকে হাজার হাজার দোয়া দিলেন। সেই সন্ধ্যায় যখন তিনি অটো স্ট্যান্ডে পৌঁছলেন, দেখলেন সব অটোচালক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলো রামলাল, আজ খুব খুশি লাগছে? একজন বন্ধু জিজ্ঞাসা করল। রামলাল জলের বোতলের পুরো ঘটনা তাদের বললেন। সবাই শুনে অবাক হয়ে গেল। মনে হচ্ছে ওই এএসপি ম্যাডাম সত্যিই শহরটা বদলে দেবেন, একজন বলল। হ্যাঁ, রামলাল গভীর নিঃশ্বাস নিয়ে বললেন। সেদিন ওই চেকপোস্টে শুধু একজন দুর্নীতিবাদ অফিসার শাস্তি পায়নি, আমাদের মতো হাজার হাজার গরিবের মধ্যে সাহসও জেগে উঠেছে। এখন আমাদের আর ভয় পাওয়ার দরকার নেই। 1 মাস পরে অনুপমা তার অফিসে বসেছিলেন। শহরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ 70% কমে গিয়েছিল। তিনি একটা নতুন হেল্পলাইন নম্বর চালু করেছিলেন, যা সরাসরি তার অফিসের সঙ্গে যুক্ত ছিল। এতে যে কেউ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারত। সন্ধ্যার সময় ছিল। অনুপমা বাড়ি যাওয়ার জন্য উঠতে যাচ্ছিলেন, হঠাৎ হেল্পলাইনের ফোন বেজে উঠল। তিনি নিজে ফোন তুললেন। হ্যালো, এএসপি অফিস? ওপাশ থেকে একটা মেয়ের ভীত কণ্ঠ শোনা গেল। ম্যাডাম, আমি আরতি বলছি। আমি কলেজ থেকে বাড়ি ফিরছি আর কিছু ছেলে আমার পিছু নিয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছি। অনুপমা তৎক্ষণাৎ চেয়ারে বসে পড়লেন। তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু কণ্ঠে ছিল মায়ের মতো মমতা। ভয় পেও না আরতি, তুমি এখন কোথায়? মেয়েটি তার লোকেশন জানালো। ঠিক আছে, ফোন চালু রাখো আর ঘাবড়াবে না, মাত্র 5 মিনিট, তোমার সাহায্য পৌঁছে যাচ্ছে। অনুপমা তৎক্ষণাৎ ওয়্যারলেসে মেসেজ পাঠালেন। কন্ট্রোল, এএসপি এখানে, লোকেশনে তৎক্ষণাৎ একটা পিসিআর পাঠান। একটা মেয়ে বিপদে আছে, আমি নিজেও যাচ্ছি, ওভার অ্যান্ড আউট। তিনি চেয়ার থেকে উঠলেন, তার ক্যাপ তুলে নিলেন এবং দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। গাড়িতে বসতে বসতে তার মুখে একটা অদ্ভুত সন্তুষ্টি ছিল। আজ আবার কারো তার প্রয়োজন ছিল। আজ আবার কেউ ভয়ে ভগবানকে নয়, পুলিশকে মনে করেছিল। আর যতদিন এই ভরসা জীবিত ছিল, তার প্রতিটি লড়াই মূল্যবান ছিল। গল্পটা একজন দুর্নীতিবাদ ইন্সপেক্টরের শেষ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এর আসল শেষ হল একজন নাগরিকের ভরসার জয়ের মাধ্যমে। শহরের রাস্তায় এখনও অনেক কিছু বদলানো বাকি ছিল, কিন্তু আজ একটা আশার আলো জ্বলে উঠেছিল, যার নাম ছিল এএসপি অনুপমা মিশ্র। ইউনিফর্মের আসল রং এখন ধীরে ধীরে ফিরে আসছিল। তো বন্ধুরা, গল্প শেষ হলো, কিন্তু সত্যিই কি? না, আসল গল্প তো এখন শুরু হচ্ছে। এই গল্প শুধু কাগজের পাতায় লেখা হয়নি, এটা আমাদের এবং আপনাদের হৃদয়ে একটা প্রশ্ন হয়ে বসে গেছে। প্রশ্নটা এই, যখন আমাদের চারপাশে কোনো নরেশ ঠাকুর তার ইউনিফর্মের অপব্যবহার করছে, তখন আমরা চুপ করে থাকি কেন? এএসপি অনুপমা মিশ্র শুধু একটা চরিত্র নন, তিনি একটা চিন্তাধারা। তিনি এই কথার জীবন্ত প্রমাণ যে সিস্টেমকে বদলাতে হলে সিস্টেমের অংশ হয়ে ভেতর থেকে আঘাত করতে হয়। তার গালে পড়া একটা থাপ্পড় তার আত্মসম্মানের উপর আঘাত ছিল না, বরং এটা ছিল সেই ঘুমন্ত সমাজের গালে একটা তমাচা, যারা সব কিছু দেখেও উপেক্ষা করে। আর রামলাল চাচা হলেন আমাদের সমাজের সেই মুখ, যারা প্রতিটি জুলুম চুপচাপ সহ্য করে, এই আশায় যে কেউ তো আসবে।
এই গল্প আমাদের শিখিয়েছে যে আমাদের কারো আশার অপেক্ষা করতে হবে না, আমাদের নিজেদের একে অপরের কণ্ঠস্বর হতে হবে। যদি এই গল্পের চিনগাড়ি আপনার ভেতরের সাহসকে উস্কে দেয়, তাহলে আপনার একটা লাইক শুধু একটা বোতাম নয়, বরং অনুপমার মতো প্রতিটি সৎ কণ্ঠস্বরের জন্য একটা সালাম। এই গল্পটি শেয়ার করে এই আগুনকে ছড়িয়ে দিন। এটাকে সেই প্রতিটি বন্ধু, প্রতিটি আত্মীয়ের কাছে পৌঁছে দিন যারা বিশ্বাস করে ফেলেছে যে এখন আর কিছু বদলানো যাবে না। তাদের দেখান যে যখন সাহস যাবে তখন সবচেয়ে বড় অহংকারও হাঁটু গেড়ে বসে। আর হ্যাঁ, যদি আপনি চান এমন গল্প যেগুলো শুধু বিনোদন নয়, বরং আত্মায় একটা অস্থিরতা এবং সমাজে পরিবর্তনের আশা জাগায়, তাহলে আমাদের এই যাত্রার অংশ হওয়ার জন্য চ্যানেলটি